আসসালামু আলাইকুম, রবিন হুড দ্য ট্রাভেলারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি রাফসান আলম এবং আমি আজকে পৌঁছে গিয়েছি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে সোজা যে রোডটি চলে গিয়েছে সেই রোড ধরে এগোলে সবার প্রথম যে চা বাগানটি চোখে পড়ে সেটা হচ্ছে এই চা বাগানটি। এই চা বাগানটির নাম হচ্ছে পিল্লে টি স্টেট। আর ঢাকা থেকে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা বাইক রাইড করছি এই রোদের ভিতর। খুব প্যারা লাগতেছে, খুব খারাপ লাগতেছে, কিন্তু এই চা বাগানেটা দেখে এখন একটু ভালো লাগতেছে যে আমার মনে হচ্ছে যে কষ্ট করে এটা আসলাম এত দূর সেটা হয়তো সার্থক হবে। তো যাই হোক, আমি গুগল ম্যাপসে দেখলাম আমি ঢাকা থেকে যে গেস্ট হাউসের সাথে কথা বলে এসেছি সেটা আর এখান থেকে বেশি দূরে না, 10-11 কিলো দূরে। তাই আমি এখন আর এখানে ওয়েট না করে সোজা গেস্ট হাউসের দিকে যাব। চায়ের কন্যা ভাস্কর্য দেখে থামলাম, আবার বাইক থামিয়ে। এখানে খুব সুন্দর একটা ভাস্কর্য, সম্ভবত এটাই শ্রীমঙ্গলের ওয়েলকাম পয়েন্ট বলা যায়। আর এখান থেকে চায়ের সিনারিও, মানে চা বাগানের সিনারিও খুব সুন্দর দেখা যাচ্ছে এবং চা চাষের জন্য যে মানে কী ধরনের পদ্ধতি, কী ধরনের প্রযুক্তি ব্যবহার করে সেটাও দেখা যাচ্ছে। এখানে ভিউটা খুব সুন্দর, মানে এখানে থেকেই বোঝা যাচ্ছে যে আমি মানে শ্রীমঙ্গলে ঢুকে গেছি, এরকম একটা ভাইব আসতেছে আর কি। আসলে অবশেষে আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। এই হোটেলটির নাম হচ্ছে গ্রিন লিফ গেস্ট হাউস। এটা আসলে হোটেল না, এটা একটা গেস্ট হাউস। আর খুবই চিপ প্রাইসে রুম তারা অফার করে। আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। মাত্র আমি এটা নন এসি রুম নিয়েছি মাত্র 1300 টাকায়। ভালোই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গেস্ট হাউসটা একটা ইউনিক ডেকোরেশন আছে, যেটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। ডেকোরেশনটা একটা আর্টিস্টিক লুক আছে। আমরা খাবার খাওয়ার জন্য বের হয়েছি। ক্ষুধা লাগছে। 4 ঘন্টা 4.5 ঘন্টা প্রায় রাইড করছি, কিছু খাওয়া দাওয়া করিনি। লন্ডন রেস্টুরেন্ট, আমরা জানি সিলেটকে বাংলাদেশের লন্ডন বলা হয়। হয়তো প্রচুর পরিমাণে সিলেটবাসী লন্ডনে থাকে, সেই জন্যই তো আমরা আজকে লন্ডন রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করবো। হোটেলে ঢুকতেছি অ্যান্ড মোটামুটি ভিড় আছে বলা যায়। দেখি আমরা একটা এটা বসে। যেহেতু খুব ক্ষুধা লাগছে, আর ট্রাভেলিংয়ে আসলে আসলে খুব ক্ষুধা লাগে, এটা আমি জানি। তাই ভাতই অর্ডার করলাম। বাঙালি ভাত খেয়ে অভ্যাস। তো এখানে মুরগির মাংস, ভাত, ডাল ভাত এরকম একটা প্যাকেজের মতো আছে। ডাল আর ভাত হচ্ছে আনলিমিটেড, আর সাথে মুরগির মাংস থাকবে। এবং এর সাথে আমি হচ্ছে শুটকি ভর্তা আর হচ্ছে টমেটো ভর্তা অর্ডার করছি। তো দেখি টেস্টটা কিরকম হয় এখানে খাবারের। রাত এখন 10টা 5 বাজে আর আমরা হোটেলে ব্যাক করছি। এখন খুব টায়ার্ড, আজকে ঘুমায় পড়বো। কালকে সকাল সকাল উঠে শ্রীমঙ্গল এক্সপ্লোরের জন্য বের হবো। সকাল সকাল আমরা বের হয়ে পড়ছি। এখন ঘড়িতে বাজে 8টা বেজে 7 মিনিট। বেশ একটা মাইন্ডে আমরা বের হয়েছি, আজকে এক্সপ্লোর করবো, অ্যাডভেঞ্চার করবো শ্রীমঙ্গলে। কিন্তু তার আগে আমাদের নাস্তা করতে হবে, নাস্তা করে আমরা বের হয়ে পড়বো। শ্রীমঙ্গল তো রাত্রেবেলা ফাঁকা দেখলামই, সকালবেলা আরও ফাঁকা দেখতেছি। রাস্তাঘাট একদমই ফাঁকা। এগুলো হচ্ছে চাঁদের গাড়ি বা জিপ বলা যায় এগুলোকে। স্থানীয় ভাষায় কক্সবাজারে আমি এর আগে গেছি অ্যান্ড অন্যান্য জায়গায় গেছি, এগুলোকে চাঁদের গাড়ি বলে। এইগুলো আসলে পাহাড়ি রাস্তায় খুব পাওয়ারফুল একটা গাড়ি। অ্যান্ড এখানে যে কোনো শ্রীমঙ্গলে যে কোনো টুরিস্ট ডেস্টিনেশনে যাওয়ার জন্য আপনারা এই গাড়িগুলো ভাড়া করতে পারবেন। এগুলো নিয়ে যে কোনো স্পটেই যাওয়া যায়। এই হোটেলে আমরা
নাস্তার জন্য নাস্তা করবো ঠিক করলাম। সকালের নাস্তা শেষ করে আমরা সিএনজি নিয়ে নিছি। আমাদের আজকের গন্তব্য হচ্ছে লাসুবন গিরিপথ। এটা শ্রীমঙ্গলের খুব প্রাচীন একটা গিরিপথ, খুব রিসেন্টলি আবিষ্কার হয়েছে। এই গিরিপথটার ব্যাপারে আগে মানুষ তেমন একটা জানতো না, খুব রিসেন্টলি এটা আবিষ্কার হয়েছে। অ্যান্ড আমি অনলাইনে ইন্টারনেটে কিছু এটার ব্যাপারে ডিটেলস দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। জায়গাটা খুব দুর্গম ভিতরে এবং খুব অ্যাডভেঞ্চারাস। রাস্তা খুব একটা বেশি ভালো না, আমার ক্যামেরার ঝাঁকুনি দেখে আপনারা বুঝতে পারতেছেন রাস্তার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আমরা এখান শ্রীমঙ্গল থেকে আমাদের যদি লাসুবন গিরিপথ বা শ্রীমঙ্গল গিরিপথ, স্থানীয় শ্রীমঙ্গল গিরিপথ নামেও পরিচিত, এটার জন্য আপনাকে হচ্ছে সিন্দুরখানে যেতে হবে। সিন্দুরখানটা এখানকার মানুষ কম চিনে। আমি যখন মানুষদেরকে জিজ্ঞেস করছিলাম সিন্দুরখানের ব্যাপারে, তারা কম চিনে। আপনাকে যে জায়গাটা সিএনজি ঠিক করতে হবে সেটা হচ্ছে হরিণছড়া আলুটিলার কাছ থেকে আমাদের এই ট্রেকিংটা শুরু হবে। একদম পাহাড়ি দুর্গম গিরিপথ দিয়ে ট্রেকিং, প্রায় কয়েক কিলোমিটার ট্রেকিং করতে হবে। হরিণছড়া আলুটিলা থেকে হচ্ছে আপনাকে সিএনজি নিয়ে, শ্রীমঙ্গল থেকে সিএনজি নিয়ে হরিণছড়া আলুটিলার সামনে যেতে হবে। ওইখান থেকে ট্রেকিংটা শুরু হবে আমাদের। আমরা হরিণছড়ার রাস্তার দিকে চলে আসছি। আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে শ্রীমঙ্গল মেইন টাউন থেকে হরিণছড়ায় সোজা লাসুবন গিরিপথের দিকে গেছে। বাট এখানে থামার কারণটা হচ্ছে আমার পিছনে আপনারা যে লাল পদ্ম ফুলগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো দেখে থামলাম। খুব সুন্দর লাগতেছে আসলে। আমরা এই ধরনের পদ্ম ফুল আসলে ঢাকা শহরে বা সচরাচর অন্য জায়গায় খুব কম দেখতে পাওয়া যায়। আর চারপাশে চা বাগানের এত সুন্দর সিনারি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলেই শ্রীমঙ্গল খুবই সুন্দর একটা জায়গা। আমরা চা বাগানের রাস্তা থেকে একেবারে পাহাড়ি পথে প্রবেশ করছি, এটা পুরাটা। এবং আমরা আর সিএনজি নিয়ে আগাতে পারছি না, কারণ এখানে রাস্তাটা এতই ঢালু, যেখানে নামার পরে সিএনজি আর হয়তো উপরে উঠতে পারবে না, সিএনজি ড্রাইভার এটাই বলছিল। তাই এখান থেকে আমরা মূলত ট্রেকিং শুরু করলাম আমাদের লুসাবন গিরিপথের দিকে। তো রোদ প্রচুর, যদিও শ্রীমঙ্গলে ঠান্ডাই বলা যায়, ঢাকার তুলনায় অনেক ঠান্ডা আছে এখানের ওয়েদার। চা বাগানের ভিতরে স্থানীয় মানুষ আছে যারা এখানেই থাকেন, এখানেই কাজ করেন। তারা এখানের অধিবাসী এবং এই এলাকাটাকে তারাই ভালো মতো চিনে। আমরা এখানে আসার সময় স্থানীয় মানুষদের সাথে কথা বলেই আসছি। এখানকার মানুষ খুব হেল্পফুল, আপনাকে খুব হেল্প করবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়ের ঢাল বেয়ে চা বাগান নেমেছে পুরোটাই। এটা আছে আসলে চা বাগান, এটা খুবই অপূর্ব একটা দৃশ্য। আসলে না দেখলে, মানে সামনাসামনি না দেখলে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর। আমার পিছনে আপনি যে বাড়ি ঘরগুলো এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে স্থানীয় অধিবাসীদের। ওনারা চা বাগানে কাজ করেন, এখানেই চা শ্রমিক এবং এখানেই থাকেন। আপনি দেখতেই পাচ্ছেন কী ধরনের স্ট্রাকচার তাদের বাড়িঘরের। এটা কিসের আওয়াজ আমি জানি না, তবে আওয়াজটা খুব ইন্টারেস্টিং। আপনারা আশা করি শুনতে পাচ্ছেন আওয়াজটা। সম্ভবত কোনো ঝিঝি পোকা বা এই ধরনের কোনো কিছুর আওয়াজ এটা। হচ্ছে আমাদের গাইড কমল আমাদেরকে লুসাবন গিরিখাতের দিকে ওই গাইড করছে। আচ্ছা, আমরা কমলের সাথে কথা বলছিলাম, ও যেহেতু চা বাগানে এখানে কাজ করে, চায়ের ব্যাপারে কথা বলছিলাম। কমল, এইখানে চাগুলা এই পাতাগুলা না, ঠিক এই যে এই পাতাগুলা এই অবস্থায় কি উঠানো হয় পাতাগুলা, তারপর এগুলো কি ফ্যাক্টরিতে প্রসেস করে নাকি চা পাতা হয় এখান থেকে? তো শুনতে পারলেন, এভাবে কাঁচা পাতিগুলোই আসলে গাছ থেকে সংগ্রহ করা হয়। বিশেষ পাতা আছে, সব পাতা আবার সংগ্রহ করা যায় না। বিশেষ পাতা আছে, সেগুলো সংগ্রহ করেই স্থানীয় কারখানায় পাঠানো হয়, ওখান থেকে উন্নত মানের চা উৎপন্ন হয়। আপনারা দেখতে পাচ্ছেন চা বাগানে কাজ করছেন ওনারা, এভাবেই চায়ের আগাছা পরিষ্কার করছে। এভাবেই পুরো বিস্তৃত চা বাগানে চা শ্রমিকরা খুব পরিশ্রম করে কাজ করেন। চা বাগান দিয়ে উঠতে উঠতে আমরা একটা গাছ দেখলাম, গাছের নিচে কিছু মূর্তি আছে। স্থানীয়রা এখানে আসলে পূজা করে, এটা তাদের ধর্মীয় স্থান, উপাসনার স্থান। জায়গাটা এমনি অনেক সুন্দর, খুব বড় একটা গাছ, এটা বড়
বট গাছ। এখন আমরা স্থানীয় কিছু অধিবাসীদের বাড়ি এবং এখান থেকে সোজা খাড়া ঢাল বেয়ে আমরা নিচে নামছি। এখানে আমাদেরকে বারবার কমল আমাদের গাইড এবং স্থানীয় আরও মানুষজনের সাথে যে কথা হলো, তারা সবাই বললো খুব সাবধানে যেতে বলেছে, রাস্তাটা খুবই বিপজ্জনক, একদম খাড়া ঢালু এবং পিছলা, আমাদেরকে জুতা ছাড়া যেতে, জুতা খুলে যাওয়ার পরামর্শ দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা ঢালু এবং বিপজ্জনক, এবং খুবই সাবধানে ধীরে সুস্থে কেয়ারফুলি আমাদেরকে নামতে হবে। পাহাড়ের খাড়া ঢাল শেষে এখন আমরা ঝিরিতে চলে আসছি, দেখতে পারতেছেন। এখানে এই ঝিরি হচ্ছে লুসাবন গিরিখাত, চারপাশে এটা গিরিখাত। এখন সময়টা গরমের, তাই পানি একটু কম, বর্ষার সময় এখানে প্রচুর পানি হয়। এই যে ঝিরিপথটা ধরে আমরা এগোচ্ছি, এটাই লুসাবন গিরিখাতের একটা অংশ। পুরো গিরিখাতটা আসলে কয়েক কিলোমিটার। এখানে ঝিরি পথের মাঝখান দিয়ে যাচ্ছি। খুব সাবধানতার সাথে আমাদেরকে যেতে হচ্ছে, কারণ পাথর আছে, পাথরের শ্যাওলা পড়ে, পাথর খুবই পিচ্ছিল এবং যে কোনো সময় স্লিপ খেয়ে পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই খুব সাবধানের সহিত আমাদেরকে আসলে পার হতে হচ্ছে রাস্তাটা। যেমনটা দেখতে পাচ্ছেন, এটা খুবই দুর্গম একটা অঞ্চল মনেই হচ্ছে আপনাদের কাছে, আসলেই দুর্গম একটা এলাকা। এখানে স্থানীয় শুধু কিছু অধিবাসী ছাড়া আর খুব একটা মানুষের আনাজানা হয় না এখানে। এখানে আরেকটা বিপদের নাম হচ্ছে জোক। বিপদ বলতে আসলে তেমন কোনো বিপদ না, তারপরও একটা বিচ্ছিরি ব্যাপার গায়ে জোক লাগলে, তাই খুব সাবধানে দেখে দেখে যেতে হয় এবং সবসময় চলার পথে খেয়াল রাখতে হয় শরীরে কোথাও জোক লেগেছে নাকি, সেই জিনিসটার দিকে খেয়াল রাখতে হয় সবসময়। গাইড বলছে সামনে রাস্তা অনেক পিছলা, আমাদেরকে পিচ্ছিল রাস্তার জন্য আমাদেরকে জুতা খুলে যাওয়ার জন্য বললো, বাট আমি জুতা খুলতে চাচ্ছি না। আমার জুতায় মোটামুটি ভালোই গ্রিপ আছে আমার মনে হচ্ছে, আমি অ্যাটলিস্ট ফিল করতে পারছি যে জুতা পরলে খালি পায়ের থেকে ভালো গ্রিপ পাবো আমার মনে হচ্ছে, তাই আমি জুতা খুলতেছি না। রাস্তা পুরাই দুর্গম। ঝর্ণা থেকে পানি নেমে আসছে, কাদায় গেঁথে গেছে আমি পুরাই। কমল আসছে আমাকে হেল্প করার জন্য। কাদায় পুরা আটকে যাচ্ছি, পাশে চোরাবালির মতো কাদায় আটকে আমার জুতা ছিঁড়ে গেছে। এখন পুরো ট্রেকিংয়ে আমাকে জুতা ছাড়াই করতে হবে, কিছু করার নাই। এই জন্যই আসলে গাইড নিয়ে আসতে হয়, কারণ রাস্তায় কখন যে কোথায় কোন জায়গায় কী বিপদ এটা বলা যায় না আসলে। যে বালুর যে রাস্তাটা দেখছেন এটা ধরেই হাঁটতে হবে, পাশে এগুলো কিন্তু কাদা, এখানে পাড়া দিলে আপনি একেবারে কোমর সমান পর্যন্ত ডেবে যেতে পারেন। এখানে পরে আমার জুতাটা বিসর্জন গেল। রাস্তা এই ভিতরে আমাদের গভীরে ঢুকতে হবে, রাস্তা খুবই বিপজ্জনক দেখা যাচ্ছে, ভয়ঙ্কর রাস্তা মনে হচ্ছে, কিন্তু ব্যাপার না। আমাদের সাথে কমল আশ্বাস দিয়ে বললো এদিক দিয়ে যাওয়া যায়, তা আমরা যাবো এদিক দিয়ে। জীবন ঝিরির রাস্তা এটাই, গিরিখাত এটা কি বলে। আমাকে পানিতে নেমে যাবো আমরা। আমরা গিরিপথের রাস্তা দিয়ে এগোচ্ছি, প্রায় এখানে হাঁটু সমান পানি, কোথাও হাঁটু সমান কোথাও গোড়ালি সমান।
পাশে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পানির স্রোতের দাগ। বর্ষার সময় প্রবল এই গিরিপথে প্রবল পানি আসে, তখন পানির ধারে পাহাড় পাথর কেটে এরকম হয়ে যায়, সেটা দেখতে পাচ্ছেন। স্থানীয়দের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, এখানে তারা পান চাষ করে পাহাড়ে। এখানে পানের বরজ আছে এই ঝিরির ভিতর। আর এই ঝিরির ভিতর কিছু বিপদের ব্যাপারও আছে। আপনারা এই যে রাস্তা, এটা যে গিরিপথটা যে দেখতে পাচ্ছেন পাহাড়ে, এখান দিয়ে কিন্তু হঠাৎ করে যে কোনো সময় পানির হরকা নামে। অর্থাৎ পাশেই ভারতের মেঘালয় থেকে পাহাড়ি ঢল এই গিরিপথের রাস্তা দিয়ে আসে। তো ধরেন এখন পাহাড়ি ঢল যদি আসে, এটা এত হঠাৎ করে আসবে যে আমরা কিছু বুঝে ওঠার আগেই আসলে সব শেষ হয়ে যাবে। তাই এখানে বিপদ আছে। এছাড়াও এখানে অজগর সাপেরও একটা ভয় আছে। আমি স্থানীয়দের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, এখানে যে বার্মিজ পাইথন, যেটা অনেক বড় আকারের হয়, 15-16 ফিট 18 ফিট এর উপর হয়, ওখানেও প্রায়, এখানেও এইসব ঝিরিপথে প্রায় দেখা যায় এ ধরনের বার্মিজ পাইথনগুলো। এগুলোও বিপজ্জনক, তাই একা আসাটা আসলে খুবই বিপজ্জনক। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। গিরিপথের রাস্তা দিয়ে আমরা ঢুকেছি। এখানে কমল বলছে আমরা সামনে, এখানে এই গিরিপথের আরেকটা মুখ আছে সামনে, ওদিক দিয়ে বের হয়ে আমরা আবার চা বাগানে ফেরত চলে যাব। প্রায় আধা ঘন্টার উপর হচ্ছে আমরা গিরিপথের ভিতর দিয়ে একটা রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চার ট্রেকিং করছি। এই পর্যন্ত তেমন কোনো বিপদ হয়নি আমাদের, আল্লাহর রহমতে। তো যাই হোক, সামনে বেরোতে হবে। বিশাল একটা পথ পাড়ি দিয়ে আসছি আমরা গিরিপথের। খুবই অ্যাডভেঞ্চারাস ছিল ব্যাপারটা। অবশেষে আমরা গিরিপথ থেকে একটু প্রশস্ত একটা মুখে চলে আসছি। এতক্ষণ আসলে খুব কেমন যেন একটা লাগতেছিল। গিরিপথের ভিতর ঢুকলে আপনি যত সাহসী হন না কেন, আসলে একটা অন্যরকম ব্যাপার, স্নায়ুর মানসিক একটা ব্যাপার। পিছনের রাস্তাটাই দেখতে পাচ্ছেন কীরকম, এটা দেখলেই আসলে বোঝা যায় যে কীরকম একটা ফিলিং জানি আসে এই রাস্তার ভিতর দিয়ে হাঁটার সময়। যতই সামনে আগাচ্ছি রাস্তা প্রশস্ত হচ্ছে, গিরিপথের যে রাস্তাটা সেটা আরও প্রশস্ত হচ্ছে। বোঝাই যাচ্ছে সামনে কোনো বড় এন্ট্রি আছে বা পয়েন্ট আছে যেখান থেকে আমরা লোকালয়ের দিকে যেতে পারবো। খুবই সতর্কতার সাথে আস্তে আস্তে আমরা এগোচ্ছি এবং একটু পরপর চেক করে নিচ্ছি আমাদের কারো শরীরে আর কি জোক এসেছে নাকি। যদিও কমল বলল যে এখন গরমের সময়, যেহেতু এই সময় জোকের উপদ্রবটা একটু কম হয়, জোকের উপদ্রবটা বেশি হয় হচ্ছে বর্ষার সময়। ঝিরিপথ দিয়ে আগানোর সময় খেয়াল রাখতে হবে অবশ্যই, এই পানির রাস্তা, এটা নিচে বালু শক্ত, এই রাস্তা ধরে আগাতে হবে। সাইডে পাড়া দেওয়া যাবে না, সাইডে পাড়া দিলেই হচ্ছে ডেবে যাব। কাদা এখানে একদম অনেক নরম, অনেকটা চোরাবালির মতো একটা ফিলিং দেয়। আমি কাদায় ডেবে গিয়েছিলাম, তখন আমি বুঝতে পারছিলাম আমার আসলে কেমন লাগতেছিল ব্যাপারটা। অবশেষে আমরা এখানে স্থানীয় কিছু মানুষকে দেখতে পাচ্ছি, তারা এখানে গোসল করতেছে। এখান দিয়ে আমরা উঠবো, লোকালয়ের দিকে যাব। আমাদের ট্রেকিংয়ের প্রায় শেষ দিকে চলে আসছি আমরা। এর মধ্যে আমি একবার পড়ে গেছি পিছলাকে, জুতা ছাড়া আসলে আসাটা খুবই টাফ এদিক দিয়ে আমার কাছে মনে হয়। যদিও স্থানীয়রা বলতেছিল বারবার যে জুতা ছাড়াই যেতে, হয়তো তারা অভ্যস্ত জুতা ছাড়া যেতে, বাট আমি আসলে অভ্যস্ত না জুতা ছাড়া এভাবে ট্রেকিং করতে। আমার পিছনে যে খাড়া ঢালটা দেখতেছেন, এটা বেয়ে এখন আমাদের উঠতে হবে, আর কোনো রাস্তা নেই। এটা বেয়ে উপরে উঠতে হবে এবং লোকালয়ে যেতে হবে আমাদের। রাস্তাটা একদম খাড়া ঢালু, উপরে চা বাগানে উঠে গেছে। জুতা ছাড়া ওঠাটা খুবই টাফ এখান দিয়ে, চেষ্টা করে দেখতে হবে।
আমরা আবার লোকালয়ে ফিরে আসছি। আমাদের লাসুবন গিরিখাতের যে অ্যাডভেঞ্চার, এটা আজকের জন্য মোটামুটি এখানেই শেষ। তো আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর খুব শীঘ্রই আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। টিল দেন, স্টে টিউনড উইথ রবিনহুড দ্য ট্রাভেলার।